তো স্টুডেন্টরা কী করে ব্লেড দিয়ে পাতা কেটে নিয়ে যায় যাতে 50 পয়সা সেভ হয়। ঢাবিতে আসলে পড়ালেখাটা কিন্তু ক্লাসরুমের ভেতরে তেমন একটা হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। আমি যদি বলি আমি মার্কসিস্ট, তাহলে ওখানেই তো আমার পথ বন্ধ হয়ে গেছে। পৃথিবীর সব কিছু মার্কস দিয়ে দেখবো। ভায়োলেন্স কারা করে? যাদের সিভিলিটি নাই। ডাকসু নির্বাচনে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যক্তি অনেক বেশি আলোচিত, আজকে সেই স্বতন্ত্র প্রার্থী ভিপি প্রার্থী, তার সাথে কথা বলবো শামীম হোসেনের সাথে। সাতক্ষীরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন ডাকসুর ভিপি প্রার্থী, জার্নিটা সম্পর্কে ছোট্ট করে জানতে চাই। আমার জার্নিটা মূলত শুরু হয়েছে সাতক্ষীরা জেলাতে, বলা যায় যেটা খুব একটা আলোচিত জেলা নয়, তবে একটা প্যাস্টোরাল ভিলেজ থেকে। আমরা হুমায়ুন আহমেদের নাটকে যেরকম গ্রামগুলো দেখি, ওরকম একটা গ্রামে আমি জন্মগ্রহণ করেছি। আমার পিতা হচ্ছে একজন প্রান্তিক কৃষক। আমাদের গরুর লাঙল ছিল, যেটা আমি বলেছি, চাষ করতেন। তো আমি হচ্ছে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই, সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো সেখান থেকে আমার পড়ালেখা শুরু হয়। তারপরে আমি আস্তে আস্তে বড় হতে থাকি এবং স্কুল থেকে আমি যখন কম্পিউটার শিখেছিলাম, আমাদের স্কুলে তখন কম্পিউটার দেওয়া হয় 13-14 সালের দিকে। শেখার পরে আমার হচ্ছে যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার রয়েছে, ওখানে কম্পিউটার বেসড আর কি জন্ম নিবন্ধন প্রকল্প চালু হয়, আমরা যেটাকে ডিজিটাল জন্ম নিবন্ধন বলি। ফলে অনেক এক্সপার্টের দরকার ছিল, কারণ অনেক জন্ম নিবন্ধন ওনারা আমাকে হায়ার করে, যেহেতু আমি অনেক ইয়াং ছিলাম, তখন ক্লাস 7-8-এ পড়ি। সেখানেই কাজ করা শুরু করি। ফলে জনসম্মুখের সাথে যে জনমানুষের সাথে যে কানেকশন, আপনি জানেন গ্রামের মানুষের প্রত্যেকে আশা লাগে সেখানে, এবং তাদের নানা ধরনের সমস্যা থাকে, সেগুলো আসলে আস্তে আস্তে আমি জানতে থাকি। কারণ আমি তখন ইউনিয়ন পরিষদে নিয়মিত বসতাম, আমার ক্লাস টাইমের বাইরে, স্কুল থেকে এসেই আমি এখানেই বসতাম বাকি সময়। তো এইভাবেই আসলে আমার জীবনটা আস্তে আস্তে আগাতে থাকে এবং ইন্টারমিডিয়েট শেষ করি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হই। বেশিরভাগ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে যেতাম প্রথম বর্ষে, যেটা আমি আর পরের 4 বছর যাই নাই, কারণ আমার নিজেরই এখন লাইব্রেরি আছে এক ধরনের। তো যাই হোক, কেন যাই নাই সেটা একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে আমি গিয়ে দেখলাম যে বইগুলো আমাদের দরকার, মানে বিশ্ববিখ্যাত বই, সেই বইয়ের পাতাগুলোকে ব্লেড দিয়ে কেটে নিয়ে গেছে। আপনি গেলে দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেয়ার বইগুলোর পাতা নাই। তো স্টুডেন্টরা কী করে ব্লেড দিয়ে পাতা কেটে নিয়ে যায় যাতে 50 পয়সা সেভ হয়। আপনি একটা বই নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে, আপনাকে কতগুলো প্রসেসের ভেতর দিয়ে যাইতে হবে, এই ভয়েই কেউ ওখান থেকে বই নেয় না। ধরুন আপনি লাইব্রেরিতে হাঁটছেন, আপনার জিওগ্রাফি দরকার, তো আপনি যে বই হাত দিয়ে দেখবেন না যে এটার ক্যাটালগ কেমন, বই কিন্তু মানুষ দেখতে দেখতে অনেক কিছু জানে, তাই না? তো এই জায়গাটাকে আমার প্রথম মিসিং মনে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। ফার্স্ট সেমিস্টার যখনই ক্রস করেছি, দেখা যায় আমি ক্লাসে গেলে আমি ঘুমিয়ে পড়ি, কারণ ক্লাসের বাইরে যে সুন্দর জগৎ। ঢাবিতে আসলে পড়ালেখাটা কিন্তু ক্লাসরুমের ভেতরে তেমন একটা হয় না। যারা এখানে শাইন করেছে, সবাই আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগত জায়গা থেকে শাইন করেছে। এই বিশ্ববিদ্যালয় তাকে কী দিয়েছে আমি আসলে জানি না, আমার কাছে মনে হয় না এটা। দেখেন, যারা শাইন করেছে তারা কোনো একটা আউট গ্রুপ, যেমন আমাদের অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের একটা বুক ক্লাব ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয় আহমদ সাফাদের একটা বুক ক্লাব ছিল, সেখান থেকে একদম প্রতিযশা বাংলাদেশে যারাই আছে সেখান থেকে এসেছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের বাইরের সার্কেলটা এখানে কাজ করেছে 71-এর পর থেকে। তার মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় অ্যাজ এন ইনস্টিটিউশন ফেইল করেছে। এটা আমি সেকেন্ড ইয়ারের মধ্যেই বুঝতে পারি এবং আস্তে আস্তে আমার মনে হয় যে আমার ক্লাস করা আসলে কম দরকার। এখানে দেখবেন যে একজন টিচার বলেছিল যে বিশ্ববিদ্যালয়ে গেলে শুধু দেখবেন পরীক্ষা, এখানে শুধু পরীক্ষার্থী। আমি এটা চ্যালেঞ্জ করতে পারি, আপনি যদি ঢাকা ভার্সিটি থেকে অ্যাটেন্ডেন্স তুলে দেন, তাহলে যে ছেলেমেয়েরা একসময় শিক্ষকদের ক্লাস করতে ইন্টারমিডিয়েটে দৌড়াদৌড়ি করতো, অমুক স্যার ক্লাস নেবে আসতেছি, দেখবেন যে ঢাবিতে কোনো স্টুডেন্টই নাই। তার মানে কোনো স্টুডেন্ট ব্রিলিয়ান্ট হলেও সে যদি ক্লাস অ্যাটেন্ড না করে, তাকে এক ধরনের স্বৈরাচারী পদ্ধতিতে 10 নম্বর কেটে নেওয়া হয়। স্টুডেন্টদের উপরে যত রকম নিয়মকানুন আছে, পুরো বিশ্বে আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দেখবেন প্রত্যেক জায়গায় টিচার্স অ্যাসেসমেন্ট সিস্টেম রয়েছে। ঢাবিতে সেটা নাই। আমরা এর আগে যখন পলিটিক্যাল নিয়োগ হয়েছে, আসম আরাফিন স্যারের সময় প্রচুর ডিপার্টমেন্ট খোলা হয়েছে এবং এমন সব শিক্ষক নেওয়া হয়েছে। আমি তো শিক্ষকদের বিরুদ্ধে কিছু বলতে চাই না, আমি নিজে ছাত্র। আপনার যদি অ্যাসেসমেন্ট দেখেন, তাদের প্রেজেন্টেশন দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে এই বিশ্ববিদ্যালয় থেকে একসময় বিশ্ববিখ্যাত সত্যেন বোস, তারপর হচ্ছে কাজী মোতাহের হোসেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এসেছেন। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আজকে আপনি দেখেন তারা এই জুলাই অভ্যুত্থানের সময় কী করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে ভিপি পদটা আসলে এই ভয়েসগুলো রেইজ করার একটা পথ হতে পারে। এই পথ হিসেবে অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট আমার কাছে একসময় মনে হয়েছে যে ভিপি পদটা তো আসলে শাসনের পথ না। সবাই এখানে শাসনের প্রশ্ন নিয়ে আসছে। একজন প্রধানমন্ত্রী রাষ্ট্র শাসন করে, ভিপি কি ছাত্রদের শাসন করে নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয় কি ভিপি শাসিত নাকি? সে তো অধ্যাদেশ শাসিত, ভিসি শাসিত। এবং আরও ইন্টারেস্টিং, আমাদের যে ছাত্র সংসদ রয়েছে সেটার প্রেসিডেন্টটা একজন ভিসি। পৃথিবীতে একমাত্র মনে হয় ছাত্র সংসদ যে ছাত্র সংসদের প্রেসিডেন্ট ভিসি। তাহলে আমরা এটা বলতে পারি মাঝে মাঝে শিক্ষক ছাত্র সংসদ, ডাকসুকে আমরা বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র সংসদ, কারণ প্রেসিডেন্ট ভিসি। তো আমাদের ছাত্র সংসদও ভিসি শাসিত। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আপনারা অমর্ত্য সেনের একটা বই পড়ে থাকবেন, বইয়ের নাম হচ্ছে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান্স, মানে তর্কপ্রিয় ভারতীয়। মানে এখানে ভারতীয়
ওই ভারত না, আমরা যে ইন্ডিয়ান ফিলসফি বলি, আমরা তো সেম বেল্টের ভেতরেই আর কি। আপনি যদি গ্রাম বাংলার দিকে তাকান, এখানে একই সাথে যেমন লালন বিকশিত হয়েছে, আর একদিক দিয়ে সুফিজম বিকশিত হয়েছে। আমাদের বাংলাতে আবার বৌদ্ধ বিহারও আছে। মানে আমরা কিন্তু এই যে পুরা জিনিসটা আমরা ইনহেরেন্টলি পেয়েছি, যে একটা সহ অবস্থান, একটা সমন্বয়ের চেষ্টা, এই ট্র্যাডিশনটা আমাদের ভিতরে ছিল। কিন্তু পলিটিক্স যখন পোলারাইজড করে ফেলছে সব কিছু, এই সমন্বয়টা আস্তে আস্তে ভেঙে গেছে। ফলে বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু বলতে গেলে আগে আপনার জিজ্ঞেস করা হয় যে আপনার পলিটিক্যাল পার্টি কোনটা, ওই ফ্রেম দিয়ে আপনাকে বিচার করতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় জায়গাটা তো অন্যরকম, এটা একটা দেশ থেকেই ডিফারেন্ট। মানে এই ভার্সিটির এরিয়ার বাইরে যদি বলা যায় বাংলাদেশ হয়, এটা হচ্ছে বাংলাদেশের বুকে একটা ইউনিভার্সাল, একটা গ্লোবাল প্লেস, যেখানে গ্লোবাল আইডিয়াগুলো একসাথে তর্কের মধ্য দিয়ে আমাদের ভিতরে এক্সিস্ট করবে। কোনো জায়গা থেকে আমার শেখার আছে, কোনোটা আমার শেখার নাই। ছাত্র তখনই যখন আমি কোনো কিছুতে সাবস্ক্রাইব করি নাই। আমি যদি বলি আমি মার্কসিস্ট, তাহলে ওখানেই তো আমার পথ বন্ধ হয়ে গেছে, তাই না? তাহলে তো আমি ওখান থেকে বেরোতে পারবো না, পৃথিবীর সব কিছু মার্কস দিয়ে দেখব। এটা তো ছাত্রদের হতে পারে না। ছাত্রদের কথা হচ্ছে যে আমরা পলিটিক্যাল সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ছাত্র অবস্থায় সাবস্ক্রিপশন করা যায় না। এটা তালাল আসাদ খুব সুন্দর করে বলেছিল যে এই বয়সে যারা সাবস্ক্রিপশন করেছে তাদের বিদ্যা ওখানেই বন্ধ, ওর পরে তার অর্জনের কিছু নাই, কারণ অলরেডি আপনি ওখানেই নিজেকে কূপের মধ্যে ঢুকে গেছেন। তো আমার এই জায়গা থেকে মনে হয়েছে যে আমরা একটা ডিবেটের পরিবেশ তৈরি করতে পারি, নট ভায়োলেন্স। ভায়োলেন্স কারা করে? যাদের সিভিলিটি নাই, সভ্য জাতির বৈশিষ্ট্যই তাদের পার্লামেন্ট থাকবে, সেখানে তারা ডিবেট করবে। আমরা বলেছি যে ছাত্রদল শিবিরকে অভিযোগ দেয়, শিবির ছাত্রদলকে অভিযোগ দেয়, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, আমরা এই প্ল্যাটফর্ম তৈরি করে দিব, আপনারা ডিবেট করেন অক্সফোর্ড ইউনিয়নের মতো, যে আপনারা ভালো, আমাদের স্টুডেন্ট এসে দেখুক, তাদের যদি ভালো লাগে তারা ছাত্র জীবন শেষ করে, বা তাদের তো সবাই ভোটার, ভোট দেওয়ার সময় আপনাকে ভোট দিবে, অসুবিধা কী? ক্যাম্পাসে যে সহিংসতা বা দলীয় যে প্রভাব, সেটা মুক্ত করে কেমন পরিবেশ আসলে রাখতে চান? এটা হচ্ছে একাডেমিক আর্গুমেন্টেশনের একটা জায়গা তৈরি করা। যেমন আমাদের ডিএস রয়েছে, তো কোনো জায়গায় যদি আমাদের সমসাময়িক বিষয়ে কথা না বলা যায়, সেগুলো আসলে আমি অ্যাক্টিং অর্গানাইজেশন বলি না। তো আমি ধরেন বাঙ্গি ভালো না আম ভালো, এটার তর্ক গিয়ে তো লাভ নাই। যখন আমাদের দেশে স্বৈরাচার চলছে, আমাদের দেশের ছাত্ররা অধিকার বঞ্চিত হচ্ছে, তখন ডিবেট হওয়ার বিষয় ছিল কোনটা? এইটাই। তো আপনি সেই ডিবেটের বাইরে গিয়ে অন্য বিষয়ে ডিবেট করছেন, তার মানে এগুলো আসলে ডিবেটগুলো ফাংশন করছে না। আমার কথা হচ্ছে আমি একটা ডিবেটের পরিবেশ তৈরি করে দিব, আমাদের কথা থাকবে, অন্যান্য সংগঠন মিলে ডাকসুতে একা ফাংশন করতে পারবে না, কারণ সেখানে তারা আসলেই প্রভাবশালী, এবং ডাকসু যদি পেয়ে যায় তাহলে তো ছাত্রদের ভয়েসই বন্ধ হয়ে গেল। তো ডাকসু একদিকে কাজ করবে, তারাও তো আমাদের স্টুডেন্ট, তো ডাকসু তাদেরও। আমি যদি ভিপি হই, আমি ছাত্র দলের যে নেতা আছে তাদেরও ভিপি, তাদের যারা অনুসারী আছে তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাই না? আপনি সরকার হওয়ার পরে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে কিন্তু সবাই সমান। তো ভিপি পদটা এরকমই, আমার কাছে আসলে সবাই সমান হবে। তর্ক করেন, সারাদিন তর্ক করেন, অসুবিধা নেই, আপনারা একজন আরেকজনকে দোষ দেন, কিন্তু আপনার কর্মী নিয়ে মারামারি করবেন, এটা হতে পারে না। আমরা দেখেছি কিছুদিন আগে কুয়েটের অবস্থা দেখেছি, তাই না? আরও অনেক বিশ্ববিদ্যালয় অলরেডি শুরু হয়ে গেছে। সো আমরা যদি ডাকসুর পরে ডাকসু যদি আমরা কার্যকর না করতে পারি এবং পলিটিক্যাল অর্গানগুলোর বাইরে না রাখতে পারি, তাহলে আমাদের অবস্থা হবে ওইরকম নিয়মিত। আপনি দেখবেন 2000 সাল থেকে এরপরে কী হয়েছে, আপনি একটু স্টাডি করলেই বুঝতে পারবেন যে ঢাকা ভার্সিটিতে কতবার গুলি হয়েছে। তো এগুলো যদি আমাদের দেখতে হয়, তাহলে এরকম সেশন জ্যাম শুরু হবে, অনেকেই সাফার করা লাগতে পারে। তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে সবাই মিলে আমরা হয়তো পরিবেশটা ঠিক রাখতে পারবো, যদি স্টুডেন্টের আলাদা একটা ভয়েস তৈরি হতে পারে, তখন পার্টিগুলো আমাদের সাথে নেগোশিয়েট করতে বাধ্য হবে। আর যদি সেটাও তারা দখল করে নেয়, তাহলে তো আমাদের আর কথা বলার প্ল্যাটফর্মই থাকলো না। ভিপি নির্বাচিত হলে যে 3টি কাজে সবচেয়ে বেশি এমফেসিস প্রয়োগ করবেন, এমন 3টি কাজ জানতে চাই। একটা হচ্ছে টিচিং এভ্যালুয়েশন, স্টুডেন্ট এভ্যালুয়েশন রয়েছে, টিচিং এভ্যালুয়েশন, এবং এটা যেহেতু এটা সেন্সিটিভ ইস্যু, আমরা সরাসরি ওয়েবসাইটে প্রকাশ করবো না, তবে আমরা এটার এভ্যালুয়েশন নিয়ে আমরা ভিসি স্যারের সাথে বসবো, এবং আমাদের যে প্রত্যেক ডিন রয়েছেন, ডিন স্যারদের সাথে বসবো। এটা আমরা প্রত্যেক মাসে একবার করে এভ্যালুয়েশন চালু করব। আর 2 হচ্ছে স্টুডেন্ট অটোনমি, এটা আমি বলেছি আমার মূল ইস্তেহার, এটা সবসময় থাকবে। অ্যান্ড 3rd হচ্ছে যে তাদের সাথে সবসময় কমিউনিকেশন রাখা। আমি বলেছি যে ভিপি হলে আপনি যেটা বলেছেন অ্যাভেলেবেল থাকবো কিনা, প্রতি শুক্রবার নামাজ পড়ে একটা হলে তো আমি মত বিনিময় সভা করতে পারি। সো আমি ওই হলে সংসদ নিয়ে এবং বাকিদের সাথে হলে মত বিনিময় সভা করব। আর যারা বাইরের স্টুডেন্ট রয়েছেন, আমরা নন রেসিডেন্ট বলি, তাদের সাথে তো আমার প্রতিদিন কমিউনিকেশন হবে, কারণ আমি রানিং স্টুডেন্ট, প্রতিদিন আমার ক্যাম্পাসে আসা লাগছে। সো ক্যাম্পাস টাইমের বাইরে আমি তো ডাকসু ভবনেই থাকবো যদি ভিপি হই, ওই টাইমটা অন্তত সন্ধ্যা বা রাত। আর ফোন নাম্বার তো রয়েছে, এবং আমি বাদে কিন্তু ডাকসুতে আরও 28 জন প্রতিনিধি রয়েছে, যারা আমরা একসাথেই কাজ করব। এখানে তো আমি একা না, আমাদের পুরোটা মিলেই একটা প্যানেল হবে, তখন ইলেক্টেড প্যানেল। তো সেই জায়গা থেকে আশা করি এটা কমিউনিকেট করা ইজি হয়ে যাবে। একটা ফেসবুক স্ট্যাটাস থেকে আজকের এই যে ভিপি পদপ্রার্থী, এই জার্নিটা একটু জানতে চাই। স্ট্যাটাসটা দেওয়ার পরে আমি হচ্ছে টিএসসি আসলাম, তো অনেকে আমাকে বলছে যে ভিপি আসতেছে, বন্ধুবান্ধব বলছে ভিপি আসতেছে, তখন আমি ভাবি না ভিপি হব। তারপরে আমি একটা পোস্ট দিলাম ভিপি হওয়ার পরে যে আমি ভিপি হলে কী করতে চাই। তখন আমার কাছে একটা নতুন কনসেপ্ট আসলো
যে ঢাবির প্রবলেমগুলো আমি একটু পড়ালেখা করেছি আগেই। ঢাবির প্রধান প্রবলেম হচ্ছে স্টুডেন্টস অটোনমি, মানে ছাত্রদের এখানে ভয়েস নাই। তো আমি এটাকে একটা টার্মের ভেতরে নিয়ে এসেছি, যেটা পলিটিক্যাল টার্ম, অটোনমি অ্যান্ড স্টুডেন্টস। পেডাগজিতে আমরা পড়াই যে স্টুডেন্টের নিজেকে রিস্ক নেওয়া উচিত নিজেকে শেখার জন্য। আমরা করি না, বাড়ি বসে বসে নিজে ভুল করি, আবার নিজেই কেটে ঠিক করি, এটাকে লার্নার্স অটোনমি বলে। তো আমি ওই জায়গা থেকে শব্দটা চয়ন করেছি। আমার কাছে মনে হয়েছে যে উই নিড আ ডিফারেন্ট ফর্ম অফ রিফরমেশন, এবং সেটার বলা যায় থিওরাইজেশন আমিই করেছি, যে আমরা আমাদের ভাগ্য, আমাদের উপর যে অধিকার আছে, আমরা ডিসাইড করবো আমাদের সাথে কী হবে। তো পরে এটা যখন প্রপোজিশন দিয়েছি, দেখি যে এটা মোটামুটি ইট ওয়েন্ট ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ঢাবি ক্যাম্পাস, শামীম হোসেন এখন একটা ক্রাশ। না, এটা তো আসলে মানুষ তো মানুষকে পছন্দ করবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমি যেহেতু ইংরেজি সাহিত্যের ছাত্র, এটা আমার কাছে খুব নর্মাল ব্যাপারই মনে হয়। আমরা তো ইউনিভার্সিটির ভেতরে এটা খুবই নর্মাল একটা ব্যাপার। আর আমি আসলে ক্রাশ শব্দটা মনে করি না, মানুষকে পছন্দ করবে এটা খুব স্বাভাবিক ঘটনা। আমিও সব মানুষকেই পছন্দ করি মানুষ হিসেবে, ব্যক্তির জায়গা থেকে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সবার প্রতি আমার সহানুভূতি রয়েছে, এবং আমি চাই তারা যেন আমার নির্বাচনের জন্য কাজ করে তাদের জায়গা থেকে।